যে টপিকটা সেটা পড়বো, যেটা পড়বো সেটা হচ্ছে পারমাণবিক ভর। এখন টপিকটা যেটা দেখবো এটা হচ্ছে মূলত পারমাণবিক ভর। পারমাণবিক ভর এটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। জাস্ট পাওয়ার লিখছি, পারমাণবিক ভর সেটাও বলি। 2 নম্বর যেটা দেখবো, 2 নম্বর যেটা দেখবো আমরা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর দেখবো। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর। আণবিক ভর অথবা সেটাকে আমরা আপেক্ষিক আণবিক ভর বলি। 3 নম্বর যেটা আমরা কি পাইছি, 3 নম্বর হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এই টপিক 3টা দেখবো। তো এই 3টা টপিক খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রতিনিয়ত কোশ্চেন কিন্তু আসে আমাদের সৃজনশীলে। 4 নম্বরের কোশ্চেনগুলো আসে, 3 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন। এখন মূলত হচ্ছে পারমাণবিক ভর, ডেফিনেটলি পারমাণবিক ভর মানে হচ্ছে পরমাণুর যে ভর সেটাকেই পারমাণবিক ভর বলবে। এখন আমাদের যখন আমরা পরমাণুর ভর হিসাব করব, ধরলাম যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতেছি, তাহলে এটা আসলে কিভাবে নির্ণয় করব? প্রথমে যেটা আমাদের টপিক, আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয়। আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আপেক্ষিক মানে আসলে হচ্ছে কোনো কিছু তুলনা করব। এখন আমরা একটা পরমাণুর ভরকে আমরা তুলনা করব, কিসের সাথে তুলনা করব? আমরা আরেকটা পরমাণুর ভরের সাথে তুলনা করব, একটা স্ট্যান্ডার্ড পরমাণুর ভরের সাথে তুলনা করব। তো সেক্ষেত্রে আমরা আপেক্ষিক পরমাণু ভরের নির্ণয় যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে আমরা ধরলাম আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, সেটাকে পারমাণবিক ভর আমরা বলি। এটাকে আমরা তুলনা করব মূলত হচ্ছে একটি পরমাণুর ভরের সাথে। তুলনা করব হচ্ছে যে কোনো একটা মৌলের, যেটা আমাকে দেওয়া থাকবে, মৌলের একটি পরমাণুর ভর, এটার সাথে আমি তুলনা করব কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 সাথে। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের ভরের 12/1, অর্থাৎ আমার নিচে হচ্ছে কি কার্বন 12 আইসোটোপের, একটি হবে এখানে, একটি দিয়ে দিই, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1, আর উপরে হচ্ছে আমার মৌলের একটি পরমাণুর ভর। এখন আমরা নর্মালি যে জিনিসটা পাই, সেটা হচ্ছে আমরা কার্বন, একটি মৌলের একটি পরমাণুর ভর, সেটা তো আমাদের অনেক সময় দেওয়া থাকে। আমাদের যদি বের করতে বলে আপেক্ষিক পারমাণবিক ভর, অথবা আমাকে যদি বের করতে বলে যে আপেক্ষিক পারমাণবিক ভর অথবা হচ্ছে পারমাণবিক ভর বের করো, পারমাণবিক ভর এটা বের করো, তাহলে আমি এভাবে, আমাকে তখন দেওয়া থাকবে কি, মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকবে, আর আরেকটা ক্ষেত্রে দেওয়া থাকবে যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1। তো এটার মানটা কত? এটার মানটা বেসিক্যালি
এটার মানটা আমরা কিন্তু বের করা আছে আমাদের, এটা মানটা একটু মনে রাখবো আমরা, 1.66 ইন্টু 10⁻⁻² 10⁻⁻24 গ্রাম। আমরা এটা একটু মনে রাখবো, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম অর্থাৎ। আর এখন আমাকে মূলের একটি পরমাণুর ভর এটা তো দেওয়া থাকবে, এটা আমাকে দেওয়া থাকবে মূলের একটি, যে এটা যেটা বলবে ক্লোরিন বললে ক্লোরিনের একটি পারমাণবিক ভর দেওয়া থাকবে, ফ্লোরিন বললে ফ্লোরিনের দেওয়া থাকবে। তখন আমরা হিসাবটা করব। তো হিসাবটা করে আমরা একটু একটা দেখি, যেমন একটি ক্লোরিনের ক্ষেত্রে আমরা একটু দেখি, যেমন একটা ক্লোরিনের দেওয়া আছে, একটি ক্লোরিনের আচ্ছা একটা ফ্লোরিনের কথা বলি, বই যেটা দেওয়া আছে, একটা ফ্লোরিনের একটি পরমাণুর ভর যেটা ফ্লোরিনের একটি পরমাণুর ভর দেওয়া আছে কত, ফ্লোরিনের একটি পরমাণুর ভর দেওয়া আছে 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম দেওয়া আছে, 23 গ্রাম। আচ্ছা, এবং আমরা ওই সেমভাবে আমরা একটি কার্বনের যে ভরটা যেটা সেটা আমরা জানি 1. তো এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, এটাকে আমরা ভাগ করব হচ্ছে, অর্থাৎ ফ্লোরিনের আমি যদি বলি এখন ফ্লোরিনের পারমাণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে আমার 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম, ভাগ দিব আমি হচ্ছে একটা কার্বনের যে 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো এটাতে ভাগ দিলে আমার যে ক্যালকুলেটারে করলে আমার মানটা বের হয়ে চলে আসবে। তো এই নিয়মে আমি হচ্ছে করে ফেলবো। এই নিয়মে যদি আমার অ্যালুমিনিয়ামের কথা যদি বলা হয়, তো ফ্লোরিনের কথা যদি বলে আমরা ক্যালকুলেটারে করলে এটা কত আসে, ফ্লোরিনের যে প্রায় আমার পারমাণবিক ভর যেটা সেটা আসে আমার 19-এর কাছাকাছি চলে আসে, এখানে 19-এর কাছাকাছি চলে আসে ফ্লোরিনের যেটা। তো আমি এটা এভাবে করতে পারবো। হ্যাঁ, আবার অ্যালুমিনিয়ামেরটা আমার দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাকে ধরলাম যে আমি একইভাবে যদি একটা পারমাণবিক ভর আমার দেওয়া থাকে, এটা থেকে আমি যদি এবং একটি কার্বনের পরমাণুর ভর যদি দেওয়া থাকে আমার, সেটা থেকে আমি একটি পরমাণুর ভর সেটা আমি বের করতে পারবো। ক্লিয়ার? একইভাবে এটা থেকে আমার যদি আমার এটা দেওয়া থাকে, ধরলাম যে এখন উল্টা করে দিল, যে আমার 19 দেওয়া আছে, এটা দেওয়া নাই, এই যে এই জিনিসটা আমার দেওয়া নাই, এই জিনিসটার মান আমি জানি না, এই জিনিসটার মান আমি ধরে নিলাম আমার এক্স, এই জিনিসটা বের করতে হবে, আর এটার মান আমার দেওয়া আছে 19। তাহলে এটার মান তো আমি জানি, কার্বন একটি 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশ, এটার মান তো আমি জানি 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এটা থেকে ইজিলি আমি যে এক্সের যে ভ্যালু, অর্থাৎ একটি পরমাণুর যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা মানটা বের করে নিতে পারবো। ক্লিয়ার? পরীক্ষা কিন্তু এই টাইপসের অঙ্ক আসে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই টাইপসের আপেক্ষিক পারমাণবিক ভরটা কীভাবে বের করি, বা আপেক্ষিক মানে তুলনামূলক, তো এটা কিসের সাথে তুলনা করছি, এটা বেসিক্যালি তুলনা করছি কার্বনের সাথে, কার্বনের পারমাণবিক যে 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশের সাথে তুলনা করছি আমি এটা একটি পরমাণুর ভরকে, তখন আমার যে জিনিসটা পাইছি। তো এটার আসলে বেসিক্যালি কোনো একক নাই, দেখতেছি আমি এখানে দুইটারই মধ্যে একক আছে, এখানেও আমরা একটা গ্রাম একক পাচ্ছি, এখানেও গ্রাম পাচ্ছি। তো গ্রামে গ্রামে কাটাকাটি গেলে এটা যেহেতু তুলনামূলক রাশি, এটার কোনো একক নেই আসলে। হ্যাঁ, কারণ গ্রামে গ্রামে কাটাকাটি গেলে আমার আসলে এখানে কোনো একক থাকে না। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। এখন এটা থেকে আমি আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমার আপেক্ষিক আণবিক ভরটা বের করব। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক
আণবিক ভর নির্ণয়। আণবিক ভর নির্ণয়। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমার আপেক্ষিক আণবিক ভরটা নির্ণয় করব। আমি কেমনে করব? তাহলে এটা আমাকে মূলত প্রথমে আমার আপেক্ষিক পারমাণবিক ভরগুলি সেগুলো আমাকে তো আমার একটা জানতে হবে। এটা আমাদের পর্যায় সারণীতে আমরা পড়ব। এগুলি মূলত যেগুলি দেওয়া আছে হাইড্রোজেনের, হিলিয়ামের, যেগুলি দেওয়া আছে সোডিয়ামের, পটাশিয়ামের, এগুলি মূলত আপেক্ষিক পারমাণবিক ভর। এগুলি তো একটি পরমাণুর ভর না, এগুলি মূলত আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, তো আমরা নির্ণয় করবো। ধরলাম যে আমরা পানিরটা বের করতেছি, পানিরটা বের করব। তো পানির আমরা হচ্ছে আপেক্ষিক আণবিক ভরকে কিন্তু আণবিক ভরও বলে। ক্লিয়ার? আচ্ছা, তো হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেন এখানে দুইটা, আর হাইড্রোজেনের পর্যায় সময় থেকে আমরা দেখলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর সেটা হচ্ছে 1, আর এখানে যেহেতু দুইটা আছে হাইড্রোজেন 2 লিখলাম, আর অক্সিজেনেরটা দেখলাম 16। তাহলে আমার টোটাল আসতেছে হচ্ছে 18। টোটাল আমার কত আসতেছে? 18 আসতেছে। একইভাবে আমি যদি সালফিউরিক অ্যাসিডেরটা দেখি, সালফিউরিক অ্যাসিডেরটা যদি আমি দেখি H2SO4, এটা যদি দেখি তাহলে H2 এর মান হচ্ছে এখানে দুইটা হাইড্রোজেন 1 × 2 প্লাস S এর মান হচ্ছে 32 প্রদেশ, এবং 4 এর মান হচ্ছে 16 × 4। তাহলে আমার H2SO4 সেটা বের হয়ে যাচ্ছে। কত? আমার টোটাল ক্যালকুলেশন করলে আসতেছে আমার 98 গ্রাম। গ্রাম দিব না, সরি, 98। তাহলে আমি এভাবে বের করতে পারবো। তো আমার যতটা বেসিক্যালি কি হচ্ছে, এখানে হাইড্রোজেন হচ্ছে আমার হাইড্রোজেন যতটা আছে, এখানে আমার হাইড্রোজেন যতটা আছে আমরা পারমাণবিক ভরের সাথে ততটা হাইড্রোজেন গুণ দিছি। আর যতটা সালফার আছে, সালফার যেহেতু একটা তাহলে 1 দিয়ে গুণ দেওয়া লাগে না। আর যেহেতু অক্সিজেন আছে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 সাথে 4টা যেহেতু আছে 4 গুণ দিছি, টোটাল ক্যালকুলেশন করছি। আমরা ক্যালকুলেশন করার পর বাকিগুলি কিন্তু যোগ, বাকি মৌলগুলি আমরা হচ্ছে এইভাবে মাঝখানের মৌলগুলিকে যোগ দিলাম। তো ক্যালকুলেশন করে আমার 98 আসছে। বুঝে গেছে? আরেকটা আমরা একটু করি, সোডিয়াম ক্লোরাইডের কথা যদি বলি। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড না, আমরা আরেকটা জিনিস দেখি। আমরা এখন দেখবো যে ধরলাম আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডটাই দেখি। খাবার লবণ, যেটা খুব বেশি ব্যবহৃত, আমাদের খাওয়ার লবণ সোডিয়াম। তো সোডিয়ামের হচ্ছে কত? সোডিয়ামের আমাদের পারমাণবিক ভর, এটা মনে রাখতে হবে, হচ্ছে 23। আর ক্লোরিনের পারমাণবিক ভর সেটা আসছে 35.5। তাহলে আমার টোটাল কত আসে? টোটাল আসে হচ্ছে আমার এখানে আমার হচ্ছে 58.5 চলে আসে। আমি ক্যালকুলেশন করলে এই মানটা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভরটা আমরা বের করতে পারবো। আমাকে যদি আপেক্ষিক আণবিক না ভর বেলে আমাকে শুধু মানে আণবিক ভর বের করতে বলে, তাহলেও কিন্তু আমি এই সিস্টেমে করব। কি করব? আণবিক ভর যদি খালি আমাকে বের করতে বলে, আণবিক ভর, তাহলে আশা করি ইনশাল্লাহ পারা যাবে। এরপর আমাদের আরেকটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা হচ্ছে মূলত আমাকে বলে দিবে যে হচ্ছে আইসোটোপ। আমরা তো আইসোটোপ পুরো পড়ে আসছি, তো আইসোটোপের কথা বলবে। তা আইসোটোপের কথা যদি বলে, আইসোটোপের শতকরা হার দেওয়া থাকবে। অনেক সময় দেওয়া থাকবে যে আইসোটোপের শতকরা হার, আইসোটোপের শতকরা হার থেকে কোনো একটা শতকরা হার থেকে কোনো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়।
আচ্ছা, এখন এটার একটা সূত্র আছে। সূত্র বলার আগে আমরা একটু আইসোটোপটা আবার যিনি রিকল করে নিই। আইসোটোপটা বলছিলাম কি, আইসোটোপটা বলছিলাম শেষে আছে, তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান থাকবে। আইসোটোপ সাধারণত হচ্ছে মূলত একাধিক পরমাণুর মধ্যে হিসাব করি আমরা। ধরলাম যে আমরা কার্বনের ক্ষেত্রে বলতে পারি আমরা, অথবা হচ্ছে আমরা ক্লোরিনের ক্ষেত্রে বলতে পারি, আমরা কপারের ক্ষেত্রে বলতে পারি। এরকম অনেক মৌল আছে যাদের একাধিক ফর্ম আছে, যাদের প্রোটন সংখ্যাটা স্থির বাট ভর সংখ্যাটা ডিফারেন্ট, এরকম একাধিক ফর্ম আছে। নিউট্রন সংখ্যাটাও ডিফারেন্ট, এরকম একাধিক ফর্ম আছে একটা মৌলের। তো আইসোটোপটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে প্রোটনটা সমান থাকবে, প্রোটন সমান থাকবে। তো আমাদের একটা সূত্র আছে এটা বের করার জন্য। এটা মূলত শতকরা হার দেওয়া থাকবে আমাদের। বললাম যে কোনো একটা মৌল, যে কোনো একটা মৌল আমি ধরে নিলাম এ একটা মৌল, এটার প্রকৃতিতে দুই ধরনের আইসোটোপ পাওয়া যায়। ধরলাম যে একটা আইসোটোপ পাওয়া যাচ্ছে যেটার পরিমাণ আমাকে দেওয়া আছে p%, যেটা ধরলাম যে একটা আইসোটোপ পাওয়া যাচ্ছে এর ধরলাম যে এই একটা মৌল, তো এই মৌলের একটা আইসোটোপ পাচ্ছি যেটার হচ্ছে পারমাণবিক ভর আমার m, এবং এটার পার্সেন্টেজ হচ্ছে আমার p%, প্রকৃতিতে এটা পাওয়া যায় p%। তো একইভাবে আমি এর আরেকটা রূপ পাইছি, সেটা পারমাণবিক ভর হচ্ছে আমার n, এবং সেটা প্রকৃতিতে এটার অ্যামাউন্ট হচ্ছে q%। তাহলে আমার হিসাবটা যখন আমি করব, অর্থাৎ এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমি হিসাব করতে চাই, এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করার সূত্রটা হচ্ছে আমার সমান সমান, নিচে হচ্ছে 100 এবং উপরে হচ্ছে আমার মূলত পি ইন্টু এম। পি মানে হচ্ছে আমার পার্সেন্টেজ যেটা দেওয়া আছে ওইটা, আর এম হচ্ছে পারমাণবিক ভর যেটা সেটা দেওয়া আছে, প্লাস আমার কিউ ইন্টু এন। তাহলে পি কি, কিউ কি সেটা আমরা আশা করি বুঝতে পারছি, পি কোনটা সেটা বুঝতে পারছি, কিউ কোনটা সেটা আশা করি বুঝতে পারছি। তাহলে এই যে আমার এখন পার্সেন্টেজটা বসাই দিলে, তাহলে পি এর মানটা আমি যদি বসাই দিই এবং এম এর মানটা বসাই দিই, কিউ এর মানটা বসাই দিই, এম এর মানটা বসাই দিই, তাহলে আমার ক্যালকুলেশন করলে বের হয়ে চলে আসবে। এখন বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে, বললো যে আচ্ছা প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে প্রকৃতিতে, এটা একটা উদাহরণ দিল আমাদের। প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 ক্লোরিন আর একটা হচ্ছে 37 ক্লোরিন, এই দুইটা দেওয়া আছে। একটার পার্সেন্টেজ দেওয়া আছে, এটার পার্সেন্টেজ দেওয়া আছে আমার 75%, আর আরেকটার পার্সেন্টেজ দেওয়া আছে 25% প্রকৃতিতে। তাহলে এটার ক্যালকুলেশন আমরা তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক, গড় মানে হচ্ছে যেহেতু একাধিক মৌল আছে এখানে, একের বেশি মৌল আছে, তাহলে এই কারণে গড়টা হিসাব করেছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সেটা হবে কত, সেটা হবে হচ্ছে মূলত নিচে 100 এবং আমার দেওয়া আছে 35, এটা যত দেওয়া আছে 35 পার্সেন্টেজ, 35 লিখলাম ইন্টু পার্সেন্টেজ হচ্ছে 75%, যোগ আমার 37 ইন্টু পার্সেন্টেজ হচ্ছে 25%। এই ক্যালকুলেশন করার পর আমার যতটা আসতেছে কত, আমার টোটাল ক্যালকুলেশন করলে মানটা আসতেছে 35.5%।
বের করে ফেলতে পারবো। এখন আরেকটা অঙ্ক আমাদের দেওয়া আছে। এখন আমাকে বললাম যে শতকরা পরিমাণটা দেওয়া নাই, কপারেট যেটা আমরা সাধারণত করি, কপারেটটা দেওয়া আছে। আমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ। কপারেটটা আমাদের দেওয়া নেই, বলছে যে কপারের প্রকৃতিতে কপারের দুইটা আইসোটোপ দেওয়া আছে। একটা হচ্ছে কপার যেটার একটা হচ্ছে কপার যেটার হচ্ছে কপার 63, আর একটা দেওয়া আছে কপার কপার 65, কপার 65। এখন এদের আপেক্ষিক গড় পারমাণবিক ভরটা দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে। এখন আমাকে পার্সেন্টেজটা বের করতে হবে। এখন পার্সেন্টেজ তো আমি জানি না কত, তাহলে পার্সেন্টেজ তো মানে 100তে হিসাব করা হয়, তাহলে আমি ধরলাম এটার পরিমাণ হচ্ছে X%, তাহলে ডেফিনেটলি এটার পরিমাণ হচ্ছে 100 মাইনাস X% হবে। যেহেতু আমরা 100তে হিসাব করি পার্সেন্টেজটা, তাহলে 100 যদি মূল হয়, একটা যদি তার 100 যদি টোটাল হয়, তাহলে একটা যদি X% হয়, বাকিটা হচ্ছে 100 মাইনাস X%। তাহলে আমাকে আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে কত? আমার আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে আপেক্ষিক গড়, এটা গড়টা আগে হবে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা দেওয়া আছে আমার কত পার্সেন্ট? এটার পরিমাণ দেওয়া আছে 63 পয়েন্ট, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন করলে যেটা বের হয় সেটা আগেই দেওয়া আছে 63.5%। তাহলে এটাকে আমি একটু সূত্রের মধ্যে বসাই। সূত্রটা আমি বলছিলাম কত, সূত্রটা হচ্ছে আমার তাহলে সূত্রটা যদি আমি ক্যালকুলেশন করি, আমার হচ্ছে ফার্স্টে আসতেছে এখানে আমার 63 ইন্টু এক্স, 63 ইন্টু এক্স প্লাস আমার 65 ইন্টু 100 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে 100। তো এটাকে আমি সমান সমান দিব, যেহেতু আমার ক্যালকুলেশন করলে এই মানটা আসতো, এটা আগে থেকে দেওয়া আছে 63.5 দেওয়া আছে। তো এখন আমার ক্যালকুলেশনটা শেষ করলাম, এটা হচ্ছে 19-20 করলে আমার এক্সের যে ভ্যালুটা, এক্সের মানটা আসবে আমার কত? এক্সের মানটা আসতেছে হচ্ছে 75%। 75%, তো আমার তাহলে একটার মান হচ্ছে তোমার এই যে কপার 63, যেটা কপার 63, এটার মান আসছে আমার 75%। তাহলে হচ্ছে যে কপার 65 কপার যেটা, সেটা সমান সমান কত আসবে? 100 মাইনাস 75 সমান সমান হচ্ছে 25%। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। তো আমাদের মোটামুটি আশা করি ইনশাল্লাহ পারা যাবে। এই টাইপসের অঙ্ক এই দুই ধরনেরই আসে। তো বেসিক সূত্রটা যদি পারা যায়, বেসিক সূত্রটা যদি আমি পারি, তাহলে আমার কিন্তু এত ব্যাক পাইতে হবে না অঙ্কটা করার সময়। এই জিনিসটা মাথায় রাখবো আর কি, আমি যে বেসিক সূত্রটা যদি পারি, তাহলে আমার অঙ্কটা করার সময় আসলে এতটা ব্যাক পাইতে হবে